আজকে আমরা লাস্ট চ্যাপ্টারটা পড়বো। এই চ্যাপ্টারের নাম হচ্ছে অর্গানাইজেশনাল ফ্যাক্টরস, দ্য রোল অফ কালচার অ্যান্ড রিলেশনশিপ। একটা অর্গানাইজেশনে কালচারের রোলটা কী এবং রিলেশনশিপ মেনটেন করার জন্য কালচার কতটা ইম্পর্টেন্ট, এই বিষয়গুলি আমরা এই চ্যাপ্টারে কভার করব। সো আমরা যদি চ্যাপ্টারের অবজেক্টিভ মানে চ্যাপ্টার পড়লে আমরা কী কী জানতে পারবো, এখানে কয়েকটি বুলেট পয়েন্টে অবজেক্টিভগুলো লেখা আছে। আপনারা ইফ ইউ ওয়ান্ট আপনারা অবজেক্টিভগুলো পড়ে নিন। চ্যাপ্টার আউটলাইন, এখানে কর্পোরেট কালচারের একটা ডেফিনেশন আছে, কর্পোরেট কালচারের রোল আছে এথিক্যাল ডিসিশন মেকিং এর জন্য, লিডার কীভাবে কর্পোরেট কালচার ইনফ্লুয়েন্স করে এরকম রিলেটেড একটা টপিক আছে, মোটিভেটিং ইথিক্যাল বিহেভিয়ারগুলো কীভাবে মোটিভেট করা আছে অর্গানাইজেশনে সেটা আছে, অর্গানাইজেশনাল স্ট্রাকচার অ্যান্ড বিজনেস ইথিক্স। প্রত্যেকটা অর্গানাইজেশনের স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট হয়, সেই স্ট্রাকচার ওয়াইজ বিজনেস ইথিক্সটা কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়টা আছে, গ্রুপ ডাইমেনশনস অফ কর্পোরেট কালচার অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড কালচার। গ্রুপের মধ্যে দেখেন যখন ইন্ডিভিজুয়াল পার্সন বিহেভ করে তখন এক ওয়েতে বিহেভ করতে হয়, বাট তারা যখন একটা গ্রুপে কাজ করবে তখন কিন্তু তারা ডিফারেন্ট ওয়েতে কী করে বিহেভটা করে। সো গ্রুপ ডাইমেনশনের ক্ষেত্রে কর্পোরেট স্ট্রাকচার এবং কালচারটা কেমন থাকে সেটা নিয়ে আমরা বলবো। ভেরিয়েশন ইন এমপ্লয় কন্ডাক্ট, কন্ডাক্ট মানে কি আচরণ বৃদ্ধি বা আচরণ, এমপ্লয় কোন ওয়েতে বিহেভ করবে একজন থেকে আরেকজন আলাদা হয়, ভেরিয়েশন থাকে, ডিফারেন্সেস থাকে, সেটা নিয়েও আছে। ক্যান পিপল কন্ট্রোল দেয়ার ওন অ্যাকশনস, এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে পিপল নিজের অ্যাকশনসগুলো কন্ট্রোল করতে পারে কিনা, এটা তাদের হাতে আছে কিনা। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, উইদিন আ কর্পোরেট কালচার, মানে কর্পোরেট কালচারের মধ্যে প্রত্যেকটা পিপল বা ইন্ডিভিজুয়াল নিজেদের বিহেভিয়ার কন্ট্রোল করতে পারে কিনা। সো দিস ইজ দ্য চ্যাপ্টার আউটলাইন। সো আমরা স্টার্ট করি। ইথিক্যাল কর্পোরেট কালচার, একটা কর্পোরেট কালচার, কর্পোরেট বলতে আমরা বুঝতে পারছি যে কোনো একটা বিজনেস অর্গানাইজেশন, সেটা হতে পারে প্রাইভেট, পাবলিক, এনি কাইন্ড অফ অর্গানাইজেশন, সেটা বোঝাচ্ছে। সো একটা ইথিক্যাল কর্পোরেট কালচার কীরকম হয় বা কর্পোরেট কালচারের ডেফিনেশনটা কি, আমি ডেফিনেশনটা দেখবো। কর্পোরেট কালচার ইনক্লুডস দ্য বিহেভিয়ারাল প্যাটার্নস, কনসেপ্টস, ভ্যালুজ, ceremonies and formal procedure that take place in the organization. That means দেখেন একটা অর্গানাইজেশনের যত ধরনের অ্যাক্টিভিটিস আছে মোটামুটি ওভারঅল সব কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। বিহেভিয়ারাল প্যাটার্ন বলতে কি বোঝায়, অর্গানাইজেশনের সাথে কানেক্টেড প্রত্যেকটা স্টেক হোল্ডার কোন ওয়েতে বিহেভ করবে সেটা প্যাটার্ন। এটা কিন্তু এক একটা অর্গানাইজেশন অনুযায়ী মানে বিহেভিয়ার প্যাটার্ন কিন্তু ডিফারেন্ট হয়। আপনারা জাস্ট একদম সিম্পল ওয়েতে কম্পারিজন করেন, প্রাইভেট অর্গানাইজেশনের এমপ্লয়েজরা যে ওয়েতে বিহেভ করে একটা পাবলিক অর্গানাইজেশনের এমপ্লয়েজদের বিহেভিয়ার সেম থাকবে, কখনোই থাকবে না। নর্মাল একটা প্রাইভেট অর্গানাইজেশন আর একটা ব্যাংক দুইটাই কিন্তু কাইন্ড অফ প্রাইভেট, কিন্তু নর্মাল প্রাইভেট অর্গানাইজেশন আর একটা ব্যাংক এই দুইটাও যদি আমরা আলাদা করি তাদেরও কিন্তু বিহেভিয়ার ডিফারেন্ট হয়। একজন ব্যাংকের এমপ্লয় আর একজন প্রাইভেট অর্গানাইজেশনের এমপ্লয় তাদের বিহেভিয়ার প্যাটার্ন কিন্তু ডিফারেন্ট হবে। সো প্যাটার্নটা কি, একটা বিজনেসের বা একটা কর্পোরেট কালচারে তাদের বিহেভিয়ারাল প্যাটার্নটা কি, তারা কোন ওয়েতে বিহেভ করে সেইটা কর্পোরেট কালচার ইনক্লুডস। দেন তাদের কনসেপ্ট, তাদের ধারণা, তারা কি ওয়েতে চিন্তা করে, তাদের নর্মস অ্যান্ড ভ্যালুস কেমন। দেন সেরেমনিজ বলতে বোঝাচ্ছে বিভিন্ন আনুষ্ঠানিকতা প্রত্যেকটা অর্গানাইজেশনে যে পালন করা হয় সেইটা। অ্যান্ড ফর্মাল প্রসিজার, প্রত্যেকটা অর্গানাইজেশনে ইনফর্মাল কিছু রিলেশনশিপ থাকে বাট ফর্মাল থাকা বাধ্যতামূলক, এমন না যে ইনফর্মাল বাধ্যতামূলক। আমরা এরকম হয় না কলিগসের সাথে অনেক সময় ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়ে যায়, বাট সেটা কি ইনফর্মাল, কিন্তু ফর্মাল রিলেশনশিপ একটা থাকবে। আপনার সাবঅর্ডিনেটের সাথে আপনার একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকতেই পারে, বাট আপনি যখন কাজ করবেন তখন সে কিন্তু আপনার সাবঅর্ডিনেট, ইউ হ্যাভ টু অর্ডার হিম অর হার ইন দ্যাট ওয়ে। কিন্তু আপনি যখন আউটসাইড দ্য অর্গানাইজেশন তার সাথে বিহেভ করবেন, হয়তো তার সাথে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আপনি মেনটেন করতে পারেন। এগুলোই বলেছে যে একটা অর্গানাইজেশনে কর্পোরেট কালচার বলতে এই বিষয়গুলো ইনক্লুডেড থাকে। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে কর্পোরেট কালচারের আরও ডিটেলস কিছু কথাবার্তা লেখা আছে। মেবি ফর্মাল স্টেটমেন্টস অফ ভ্যালুজ, বিলিভস অ্যান্ড কাস্টমস, মানে কর্পোরেট কালচারের মধ্যে ফর্মাল যে স্টেটমেন্টসগুলো থাকে যে এই ওয়েতে স্পেসিফিক স্ট্রাকচারাল ওয়েতে প্রত্যেকটা এমপ্লয় কাজ করবে এবং সেই সাথে তাদের যে নিজস্ব ভ্যালুজ, তাদের নিজস্ব যে বিলিভস, তাদের কাস্টমস, এইগুলোও কিন্তু ইনকর্পোরেটেড থাকবে। এমন না যে একটা অর্গানাইজেশন প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালের নিজস্ব নর্মস, ভ্যালুজ বা বিলিভস থেকে তাদেরকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেবে, এরকম না। হয়তো এরকম হতে পারে যে অর্গানাইজেশন যে স্ট্রাকচার বা ফর্মাল যে রুলস রেগুলেশন সেটার সাথে প্রত্যেকটা এমপ্লয়ের বিলিভস, দেন তাদের কাস্টমস, তাদের কালচার এটার সাথে কী করে অ্যালাইন করে দেয়।
ম্যানেজমেন্ট এই যে ইনফর্মাল যে কমিউনিকেশনের কথা বলেছি, অনেক সময় ইনফর্মাল রিলেশনশিপগুলোও কিন্তু অর্গানাইজেশনের যে ম্যানেজমেন্ট তাদের উপর ডিপেন্ড করে। অর্গানাইজেশন যদি এরকম স্ট্রিক্টলি বলে দেয় যে আপনাদের মাঝে যে আপনাদের ফর্মাল যে রিলেশনশিপটা সেটা আপনারা বেশি মেনটেন করবেন। আমরা এরকম অনেক সময় দেখি না যে স্যার ম্যাডাম না বলে ভাইয়া আপু এই টাইপের এইভাবে করে আমাদের ডাকার একটা টেন্ডেন্সি থাকে। অনেক অর্গানাইজেশন কিন্তু এটা অ্যালাউ করে। অনেক অর্গানাইজেশনে প্রত্যেকজনকে যে কোনো ডেজিগনেশনে হোক যদি সিনিয়র হয় বা সেম পজিশনে হয় তারপর কিন্তু স্যার ম্যাডাম বলার একটা টেন্ডেন্সি থাকে। এবং স্পেশালি এই জিনিসটা বিভিন্ন এডুকেশনাল যে ইনস্টিটিউশনসগুলো সেখানে হয়ে থাকে। ঠিক আছে, আমি যদি আমার এক্সাম্পল দিই, প্রিভিয়াসলি আমি প্রথম যে ইউনিভার্সিটিতে ছিলাম সেখানে ভাইয়া আপু এরকম বলার কোনো মানে ছিল না, নর্মস ছিল না, কোনো কালচার ছিল না। সেখানে সবাইকে স্যার ম্যাডাম বলতে হতো। হাউ অ্যাবাউট দ্য ডেজিগনেশন? যতই সিনিয়র হোক যতই জুনিয়র হোক, যেমন আমি মাত্র জুনিয়র হিসেবে যখন জয়েন করেছি আমাকেও সব সিনিয়র স্যার ম্যাডামরা কিন্তু ম্যাডাম বলে থাকতেন। কিন্তু সেকেন্ড যে অর্গানাইজেশনে আমি আবার জয়েন করেছিলাম যে মিরপুরে বিউবিটি, ওইখানে আবার এরকম ছিল যে সবাইকে ভাইয়া বলে দেওয়া। সো এটা একটা অর্গানাইজেশন ওয়াইজ কি করে জিনিসটা ভেরি করে, এবং প্রত্যেকটা অর্গানাইজেশনের নিজস্ব একটা কালচার থাকে। সো আপনি অনেক সময় দেখবেন যে অর্গানাইজেশনের রিলেশনশিপ বা ম্যানেজমেন্ট কোন ওয়েতে চাচ্ছে এমপ্লয়িজ বিহেভ করুক সেটা কিন্তু ইনফর্মাল রিলেশনশিপও ইম্প্যাক্ট ফেলে। আপনি কন্টিনিউয়াসলি একজনকে স্যার ম্যাডাম বলছেন, বাট তার সাথে আপনার একটা ফ্রেন্ডলি সম্পর্ক, আপনার কিন্তু হঠাৎ করে বাইরে গেলেও তার মধ্যে আপু আসবে না, ভাইয়া আসবে না। দেখবেন আপনি বাইরে গিয়েও কিন্তু স্যার ম্যাডাম বলছেন, বাট ইউ হ্যাভ আ ফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ দ্যাম। ঠিক আছে, আবার এরকমও হয় মাঝে মাঝে যে অর্গানাইজেশনে স্যার ম্যাডাম বলা হচ্ছে, বাট অর্গানাইজেশন এতটা স্ট্রিক্ট না, বাইরে গিয়ে আপনারা খুব ফ্রেন্ডলি রিলেশনশিপ মেনটেন করতে পারছেন। এটা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন কি করে ভেরি করে। সো ফর্মালটা তো অবশ্যই অর্গানাইজেশনের পুরোপুরি নিয়ম অনুযায়ী হয়, ইনফর্মালটাও মাঝে মাঝে ম্যানেজমেন্টের উইশ ওয়াইজ বা তারা যেভাবে যাচ্ছে সেই অনুযায়ী ইম্প্যাক্টেড হয়। দুইটা ডাইমেনশনের কথা হয়েছে, কনসার্ন ফর পিপল, কনসার্ন ফর পারফরমেন্স। অনেক মানে অর্গানাইজেশন, প্রত্যেকটা অর্গানাইজেশন দুইটা ওয়েতে চিন্তা করতে পারে। হয়তো তারা চিন্তা করতে পারে তাদের নিজেদের যে কর্মী তাদের সম্পর্কে, আবার অনেক সময় চিন্তা করতে পারে শুধুমাত্র পারফরমেন্স সম্পর্কে। যে অর্গানাইজেশনগুলো তার কর্মী সম্পর্কে চিন্তা করে, তার কর্মীদের সুযোগ সুবিধা সম্পর্কে চিন্তা করে, এবং কর্মীরা যদি ডেডিকেটেড হয়, অনেস্ট হয় কাজের প্রতি, সেই অর্গানাইজেশনগুলো কিন্তু ভালো হয়। আবার অনেক সময় কিছু কিছু অর্গানাইজেশন পিপলের কথা চিন্তা না করে, তাদের ওয়ার্কার্সদের কথা চিন্তা না করে শুধুমাত্র পারফরমেন্সের কথা চিন্তা করে। এখন এমপ্লয়িজদের উপর যতই প্রেশার যাবে, মেইনলি এই টাইপের ডাইমেনশনগুলো এমন টাইপের অর্গানাইজেশনে মেনটেন করা হয় যেখানে ওয়ার্কার্সরা নিজেরা খুব একটা কাজ করতে মোটিভেটেড হয় না, তাদেরকে প্রেশার দিয়ে কাজ করতে করানো হয়। তো পারফরমেন্স সেট করে যে এই স্ট্যান্ডার্ড ওয়াইজ প্রতি মাসে ফিল আপ করতে হবে। ঠিক আছে, সো এই দুইটা ডাইমেনশন থেকে অর্গানাইজেশনগুলো কাজ করতে পারে। এখানে দেখেন অর্গানাইজেশনের কালচারের চারটা টাইপ আছে। আমি এই চারটা ডেফিনেশনগুলো এখানে লেখা নেই, আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু কাইন্ডলি খাতায় লিখে নেবেন, যেহেতু ডেফিনেশন লেখা নেই। সো যদি লিখে নেন তাহলে আপনাদের জন্য পরবর্তীতে পড়তে সুবিধা হবে। 4 অর্গানাইজেশনাল কালচার টাইপস। অর্গানাইজেশনের কালচার 4 ধরনের হয়ে থাকে। প্রথমটা হচ্ছে অ্যাপাথেটিক, দ্বিতীয়টা হচ্ছে কেয়ারিং, তৃতীয়টা হচ্ছে এক্সাক্টিং, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ইন্টিগ্রেটিং। আপনারা প্রত্যেকটি ডেফিনেশন একটু কষ্ট করে খাতায় লিখে নেবেন। প্রথমটি একটু বলি। An apathetic culture is an apathetic culture. Apatheticটা লেখা আছে বোর্ড স্পেলিং। An apathetic culture is a culture where people have little interest or emotion and show little concern for others or performance.
is a culture where people have little interest or emotion and show little concern for others or performance. লিখতে পেরেছেন? আচ্ছা, পাশের সংখ্যা দেখে পরে লিখে নিয়ে, কিন্তু খাতায় লিখে নিলে ডেফিনেশনটা মনে থাকবে, এখানে জাস্ট নামটা লেখা। আমি প্রত্যেকটা বলছি এবং সাথে সাথে এক্সপ্লেইন করে যাব, ঠিক আছে? অ্যাপিথেটিক মানে কি বলেন তো? অ্যাপিথেটিক ওয়ার্ডটার মিনিং কি? এই ওয়ার্ডের বাংলা মিনিং না, সিম্প্যাথি থেকে অ্যাপিথি ওটা না, মানে এটা সিম্প্যাথিটার অপোজিট ওয়ার্ড বলা যায়। হ্যাঁ, অ্যাপিথেটিক বলতে বোঝা যায় উদাসীন, মানে অনীহা, এক্স্যাক্টলি, অনাগ্রহ, ঠিক আছে? উদাসীন, অনীহা, অনাগ্রহ। তো আমরা যদি অ্যাপিথেটিক কালচারের মিনিংটা বলি, এই টাইপের কালচারে যে পিপলগুলো থাকে তারা তাদের নিজেদের মানে খুব লিটল ইন্টারেস্ট থাকে, কোনো কিছুতে তাদের খুব ইন্টারেস্ট থাকে না। যে অর্গানাইজেশনে যা হচ্ছে হোক, তাদের ইন্টারেস্ট সব কিছুতে খুব কম থাকে এবং তাদের ইমোশনও অনেক কম থাকে, ঠিক আছে? এবং তারা অন্যদের সম্পর্ক, অন্য পিপল সম্পর্কে কম কনসার্ন দেখাচ্ছে। অন্য মানুষ তার কি সমস্যা হচ্ছে না হচ্ছে, সে ঠিক আছে কিনা সেগুলো নিয়ে কোনো সমস্যা কনসার্ন দেখায় না, এবং পারফরমেন্স নিয়েও কোনো কনসার্ন দেখায় না। তার মানে এরা সব কিছু নিয়ে উদাসীন, ঠিক আছে? তাহলে আমি আরেকবার যদি বলি, এদের সব কিছুতে ইন্টারেস্ট কম থাকে এবং তাদের ইমোশন কম থাকে, এবং তারা অন্যদের সম্পর্কে এবং পারফরমেন্স সম্পর্কেও অনেক কম ইন্টারেস্ট দেখায়। এটা হচ্ছে কি, এই টাইপের কালচারগুলো যে অর্গানাইজেশনে থাকে সেটাকে বলা হয় অ্যাপিথেটিক কালচার। এখন সেকেন্ড ওয়ান বলি, কেয়ারিং কালচার। A caring culture is a workplace culture where leaders and employees workplace culture where leaders and employees act in ways leaders and employees in ways act in ways that help each other. আরেকবার বলি, সবাই কি লিখতে পেরেছেন? আরেকবার রিপিট করি। A caring culture is a workplace culture where leaders and employees act in ways that help each other. আমরা কেয়ারিং ওয়ার্ডটা দিয়ে তো বুঝতে পারছি খুব কেয়ার করে, তার মানে অ্যাপিথেটিকের উল্টাটা এটা। এখানে হচ্ছে প্রত্যেকজন লিডার, তার মানে লিডিং পজিশনে যারা থাকে এবং যত এমপ্লয়িজ থাকে তারা একজন আরেকজনকে হেল্প করার ওয়েতে অ্যাক্ট করে। কেউ কোনো সমস্যায় পড়লে সেটাতে রিয়াকশন দেখায়, ঠিক আছে? এখানে কেউ কাউকে মানে ফেলে দেয় না। সিম্প্যাথেটিক অ্যাকচুয়ালি কেয়ারিং বলতে আমরা একজন সম্পর্কে কেয়ার করছি। সিম্প্যাথি বলতে মানে কি, মানে করুণা বা এই টাইপের, মানে সিম্প্যাথি আমি নেগেটিভ ওয়েতে বলবো না। সিম্প্যাথিও ওয়ান কাইন্ড অফ মানে শো দ্য কেয়ার। এটাও কিন্তু মানে এমনও হতে পারে যে সিম্প্যাথিও কেয়ার হিসেবে শো করছে, কিন্তু সামটাইমস এরকম হয় সিম্প্যাথি ওয়ার্ডটা না আমরা একটু নেগেটিভ, মানে একটু কেমন জানো যে সিম্প্যাথি দেখাচ্ছে। আমরা এরকম হয় না যে কোনো একটা গরিব মানুষ অনেক অসুস্থ এরকম, তার প্রতি আমাদের একটা সিম্প্যাথি কাজ করে, বাট কেয়ার ওয়ার্ডটা কিন্তু ভালোবাসা থেকে আসে, এখানে কোনো নেগেটিভিটি কাজ করে না। আর কেয়ারটা হচ্ছে আসলে সব জায়গাতেই পুরো আর সিম্প্যাথিটা কেস টু কেস করবে। আবার আরেকজন যদি দয়া দেখানোর ইচ্ছা হলে সেখানে একটা সিম্প্যাথি কাজ করে। সিম্প্যাথি কাজ করে, বাট কেয়ার কিন্তু ওটা সবার প্রতি মোটামুটি আমাকে কেয়ার করতে ইচ্ছে করছে, তখন এই টাইপের কালচার বা এই টাইপের নর্মসগুলো অর্গানাইজেশনে মেনটেন করা হয়। আচ্ছা, এখন এক্সাক্টিং কালচার
culture is a corporate culture and exacting culture is a corporate culture that prioritizes PRIORITIZES আবার বলবো স্পেলিংটা PRIORITIZES that prioritizes performance over people and focuses on the organization's interests. Organization's interest. An exacting culture is a corporate culture that prioritizes performance over people and focuses on the organization's interest. Okay? আমরা তাহলে এটা থেকে মানে একদম ইজিলি বুঝতে পারছি ডেফিনিশন থেকে যে এই টাইপের অর্গানাইজেশনগুলো কি করে জাস্ট পারফরম্যান্সের উপর গুরুত্ব দেয়। তারা কোনো মানুষের কথা চিন্তা করে না। পারফরম্যান্স ওভার পিপল, তার মানে মানুষের আগে তারা কি রাখে, পারফরম্যান্সটাকে রাখে এবং শুধুমাত্র অর্গানাইজেশনের ইন্টারেস্ট, অর্গানাইজেশন কি চাচ্ছে। অবশ্যই প্রত্যেকটা অর্গানাইজেশনের মোটিভ থাকে কি প্রফিট আর্ন করা, শুধু ওই দিকেই তারা ফোকাস করে, তারা কোনো পিপলের কথা চিন্তা করে না। আগের সময় কিন্তু এই জিনিসটা হতো, এখনকার সময় যুগটা আস্তে আস্তে বদলাচ্ছে। এই যে A.W. টেলরের আমরা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট পড়েছিলাম না, আপনারা যারা মানে বিজনেস ব্যাকগ্রাউন্ডের তাদের পড়ার কথা। সায়েন্টিফিক ম্যানেজমেন্টে এরকম চিন্তা করা হতো যে মানুষ শুধু কাজ করবে এবং পিস অফ ওয়ার্ক, এই ওয়ার্ডটা তারা খুব ইউজ করতো। মানে A.W. টেলর যে পিস অফ ওয়ার্ক, তার মানে একজন ব্যক্তি ঘন্টায় কতটুকু কাজ করতে পারছে, কত পিসের ওয়ার্ক সে ডান করতে পারছে, সেটার উপরই তার পারফরমেন্স বা এভরিথিং ডিসাইড করা হতো। ঠিক আছে? সো এক্সাক্টিং কালচার কাইন্ড অফ দ্যাট টাইম। এখানে কখনোই পারফরমেন্সের উপরে মানুষকে রাখা হয় না, শুধুমাত্র পারফরমেন্সকে তারা টার্গেট করে রাখে। ঠিক আছে? এখন লাস্ট ফর্মটা লিখেন, ইন্টিগ্রেটেড কালচার। Integrative culture is a culture that combines COMBINES, that combines the essence ESSENCE, the essence of multiple cultures while preserving, while preserving the unique characteristics, unique spelling UNIQUE, unique characteristics of each. এটা আরেকটু আছে, এই লাইনটা আরেকবার একটু রিপিট করে দিই, তারপর বাকিটা বলবো। Integrative culture is a culture that combines
the essence of multiple cultures while preserving the unique characteristics of each. লিখতে পেরেছেন সবাই? Characteristics Of each. বাকিটুকু বলি। It's also known as cultural integration. It's also known as cultural integration, which is when cultural integration, I-N-T-E-G-R-A-T-I-O-N, integration, which is when people adopt, which is when people, which is when W-H-E-N, যখন, when people adopt, adopt, A-D-O-P-T, adopt, aspects, A-S-P-E-C-T-S, when people aspects of another culture while keeping their own, keeping their, T-H-E-I-R, their own. এই সেন্টেন্সটা আরেকবার একটু বলছি। It's also known as cultural integration, which is when people adopt aspects of another culture while keeping their own. Integrative মানে কি? একসাথে অনেক কিছু ইন্টিগ্রেশন হওয়া, তাই না? হ্যাঁ, যখন একটা অর্গানাইজেশনে কয়েকটা কালচারের এসেন্স নিয়ে আসা হয়, কয়েকটা কালচার মেনটেন করা হয়, কিন্তু নিজেদের কিছু ইউনিক ফিচার মেনটেন করেও রাখা হয়, তখন সেটাকে আমরা কি বলবো? ইন্টিগ্রেটিভ কালচার বলবো। যে এক একটা অর্গানাইজেশনের এক একটা নর্মস ভ্যালুস ভালো, তখন একটা অন্য একটা অর্গানাইজেশন কি করবে? ভালো ভালো যেই কালচারগুলো আছে, নর্মসগুলো আছে, সেগুলো পিক করবে, কিন্তু তাদের ইউনিক ক্যারেক্টারিস্টিক্সও তারা মেনটেন করবে। তার মানে কি? ডিফারেন্ট কালচারের একটা কম্বিনেশন হলো, তাদের নিজেদের একটা ইউনিকনেস রয়ে গেল, এই ধরনের কালচারগুলোকে বলা হয় ইন্টিগ্রেটিভ কালচার। দেখেন এখানে বলেছে কিন্তু যে কিপিং দেয়ার ওন, নিজেদের যে ইউনিকনেস সেটা কিন্তু ছেড়ে দিলে চলবে না, নিজেদের ইউনিকনেসটা অবশ্যই মেনটেন করতে হবে, এবং সেই সাথে অন্য কালচারের যে এসেন্সগুলো, অন্য কালচারের যে টাচগুলো, সেগুলো সাথে করে নিয়ে আসতে হবে। এটা কি বলা হয় কি? ইন্টিগ্রেটিভ কালচার। তাহলে আপনারা 4 টাইপস অফ অর্গানাইজেশনাল কালচার ক্লিয়ার হয়েছে? জাস্ট এই ডেফিনেশনগুলো যদি লিখেন তাহলেই চলবে। ওকে, আমরা তাহলে একটু পরের স্লাইডে যাই। কমপ্লায়েন্স ভার্সেস ভ্যালু বেসড কালচার। কমপ্লায়েন্স বেসড কালচারটা কি? এখানে দুই টাইপের কালচার নিয়ে বলা হয়েছে, একটা হচ্ছে কমপ্লায়েন্স আর একটা হচ্ছে ভ্যালু বেসড। দুইটাই আমরা একটু দেখি। Compliance-based cultures use their legal departments to determine ethical risk. Ethical risk, ethics-টা implementation organization-এ করবো, but সেটার জন্য কিছু রিস্ক থাকে, কারণ অর্গানাইজেশনে সামটাইমস এমন কিছু ডিসিশন নিতে হয় যেটা অর্গানাইজেশনের সাথে যাচ্ছে না, বাট যদি সেটা না করা হয় সেটা মানে আনএথিক্যাল হয়ে যাবে। সো কমপ্লায়েন্স-বেসড যে কালচারগুলো থাকে, তারা তাদের লিগাল ডিপার্টমেন্টকে ইউজ করে এই ইথিক্স যদি অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করতেছে তাহলে সেটা ঝুঁকি করবে। ঠিক আছে? সো কমপ্লায়েন্স বেসড কালচার টোটালি তাদের ইথিক্যাল যে নর্মস ভ্যালুস সেটা ইমপ্লিমেন্ট করার জন্য তাদের লিগাল ডিপার্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট থাকে। আর ভ্যালু বেসড কালচারে কি করা হয়? রিলাইজ অন অ্যান এক্সপ্লিসিট মিশন স্টেটমেন্ট দ্যাট ডিফাইন্স দ্য ফার্ম অ্যান্ড স্টেকহোল্ডার রিলেশনস। এইখানে কোনো রিস্ক ফ্যাক্টর চিন্তা করা হয় না, তারা একটা এক্সপ্লিসিট, তার মানে কি সবাই জানবে,
কি ইমপ্লিসিট মানে কিছু আননোন ফ্যাক্ট থাকে, মানে থাকে না যে আমরা এরকম উচ্চ এই ওয়ার্ডটা বলি, সরি উচ্চ কিন্তু অনুচ্চ ওয়ার্ডটা কি জানো বাংলা ওয়ার্ডটা মানে আছে বাট সেটা মুখে বলা হচ্ছে না, এই টাইপের হিডেন হিডেন আমরা এরকম বলি না হিডেন কন্ডিশনস এই টাইপের, কিন্তু এইটা ভ্যালু বেসড কালচার হিডেন কিছু থাকে না, এক্সপ্লিসিট সবাই সবকিছু জানবে এবং এরকম টাইপের একটা স্টেটমেন্ট অলওয়েজ মেনটেন করা হয় যেটা নিজে ডিফাইন করবে যে একটা অর্গানাইজেশনের এবং তার স্টেক হোল্ডারের রিলেশনশিপটা কেমন হবে। যখন একটা অর্গানাইজেশন একদম ক্লিয়ারলি অর্গানাইজেশনের সাথে এর স্টেক হোল্ডারের রিলেশনশিপটা বলে দিবে, তখন এখানে আনইথিক্যাল কোনো প্র্যাকটিস হওয়ার সুযোগই থাকে না। সবকিছু ক্লিয়ার কাট বলা যে এই এর সাথে এর ডিল করার জন্য এই বিষয়গুলো মেনটেন করতে হবে। সো ভ্যালু বেসড কালচারে যখন এই টাইপের স্টেটমেন্টগুলো আগে থেকে ডিফাইন্ড থাকে তখন কি প্রত্যেকটি স্টেক হোল্ডারকে আলাদা করে ভ্যালু দেওয়া হচ্ছে, কেউ কিন্তু নিজের যে জায়গাটা সেই পজিশন থেকে কখনো ডিপ্রাইভড হয়, ঠিক আছে। সো দুইটা টাইপেরই কালচার প্রত্যেকটা অর্গানাইজেশনে কমপ্লাইন্ট বেসড। এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা অর্গানাইজেশন মানে এই টাইপের যে অর্গানাইজেশনগুলো তারা ইথিক্যাল যে কোনো ডিসিশন ইমপ্লিমেন্টেশন করার আগে তাদের ইথিক্স রিলেটেড ঝুঁকিটা নির্ণয় করে এবং এই নির্ণয়ের জন্য বা ইথিক্স রিলেটেড যে কোনো ডিসিশন মেকিংয়ের জন্য তারা তাদের লিগাল ডিপার্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট থাকে। লিগাল ডিপার্টমেন্টের ডিসিশন ছাড়া তারা ইথিক্যাল প্র্যাকটিস বা ইথিক্যাল ইমপ্লিমেন্টেশন কখনোই করে, যেটা ভ্যালু বেসডে থাকে না। ভ্যালু বেসডে প্রত্যেকটা এমনও কিন্তু হতে পারে কমপ্লায়েন্স বেসডে যেটা কোন একটি স্টেক হোল্ডার ডিপ্রাইভড হচ্ছে, লিগাল ডিসিশন লিগাল ডিপার্টমেন্ট ডিসিশন নিয়েছে সেটার কারণে যে কোনো একজন স্টেক হোল্ডার ডিপ্রাইভড হচ্ছে, বাট ভ্যালু বেসডে এই বিষয়টা এরকম থাকে না, যেহেতু প্রিভিয়াসলি স্টেটমেন্ট আকারে সবকিছু একেবারে ক্লিয়ার করা থাকে। এইটা আমরা কিন্তু আগেও দেখেছিলাম হুইসল ব্লোয়িং, তাই না? প্রিভিয়াসলি একটা চ্যাপ্টারে দেখেছিলাম এক্সপোজিং অ্যান্ড এমপ্লয়ার্স রংডুইং টু আউটসাইডার্স এক্সটার্নাল টু দ্য কোম্পানি। তার মানে হুইসল ব্লোয়িং যদি কালচার অর্গানাইজেশনে থাকে তখন কোন একজন এমপ্লয়ার বলতে অর্গানাইজেশন কিন্তু আমরা বুঝি এমপ্লয়ি বলতে যারা কাজ করে, এমপ্লয়ার মানে যারা জবটা দিচ্ছে তারা। কোন একজন এমপ্লয়ার যদি কোনো খারাপ কাজ করে সেটা আউটসাইডার তার মানে আউটসাইড দ্য অর্গানাইজেশন এক্সপোজ করে দেওয়া হচ্ছে হুইসল ব্লোয়িং। এই যে আমাদের এরকম দেখি না, ধরেন কোনো ফুটবলে যখন কোনো একজন প্লেয়ার কোনো একটা ভুল করে তখন রেফারি হুইসল ব্লো করে না, and then he or she ko na maximum remember he দেখি he has to stop in that point. So এটাও কিন্তু সেম টাইপ যে হুইসল ব্লোয়িং, বাট এগুলোর অনেক রিস্ক থাকে, এই জন্য নর্মালি এমপ্লয়িজরা কি করতে চায় না, ভয়েস রেজ করতে চায় না, কারণ তার জবের উপর তার সেফটি সিকিউরিটির উপর একটা ইম্প্যাক্ট পড়ে। আমার তো মনে হচ্ছে আজকে এই চ্যাপ্টার শেষ করে দেওয়া যায়, কি বলে শেষ করে দিলে আমাদের মধ্যে আর রিস্ক থাকবে না, ঠিক আছে। এই চ্যাপ্টারটা তাহলে আজকে শেষ করে দিই। এটা দেখেন লিডার্স ক্যান ইনফ্লুয়েন্স কর্পোরেট কালচার। এখানে পাওয়ারের 5টা বেস আছে, পাওয়ার 5 ধরনের হয় এবং পাওয়ার কার হাতে থাকে, একজন লিডারের হাতেই থাকে না। সো লিডারের যে পাওয়ারগুলো সেগুলো 5 টাইপসের হয়। প্রথমটা আমরা একটু দেখি, রিওয়ার্ড পাওয়ার। রিওয়ার্ড পাওয়ার বলেছে অফারিং সামথিং ডিজায়ারেবল টু ইনফ্লুয়েন্স বিহেভিয়ার। তার মানে কি এই যে পাওয়ারগুলো পাওয়ার টাইপসের উপর ভিত্তি করে একজন লিডার নিজের সাবঅর্ডিনেটকে কিভাবে ইনফ্লুয়েন্স করে কাজের জন্য সেটার কথা বলা হয়েছে এখানে। এই যে রিওয়ার্ড পাওয়ার যে লিডাররা ইউজ করে থাকে তারা কি করে, এমপ্লয়িকে বা তার সাবঅর্ডিনেটকে কাজের জন্য মোটিভেট করতে রিওয়ার্ড দেয়। দেখেন অফারিং সামথিং ডিজায়ারেবল তার মানে কি এমপ্লয়ি যে টাইপের ডিজায়ার করছে তার পারফরমেন্সের আইডেন্টি এই জিনিসটা চায় সেটা তাকে রিওয়ার্ড হিসেবে দিয়ে তাকে তার বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করে। কেমন ধরনের ইনফ্লুয়েন্স, সে পরবর্তীতে যখন কাজ করবে সে আরো মোটিভেটেড ফিল করবে, এটা তার বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করে না। কোয়ার্সিভ ওয়ার্ডটা মানে কি, এটা আমরা আগেও দেখেছিলাম লাস্ট ক্লাসে। কোয়ার্সিভ মানে হচ্ছে ভয়ভীতি দেখিয়ে কাজ করা। প্যারালাইজিং নেগেটিভ বিহেভিয়ার প্যারালাইজ করা, তার মানে কি
যদি কোনো এমপ্লয়ি ব্যাড পারফরমেন্স করে ফেলে তাকে পেনাল্টি দিতে হবে, ভয়ভীতি দেখানো হচ্ছে। তুমি যদি এটা না করো তুমি কিন্তু এরকম শাস্তি পাবে। তুমি যদি স্ট্যান্ডার্ড মেনটেন না করো তাহলে তোমার নেক্সট মান্থের স্যালারি থেকে 1% কেটে নেওয়া হবে। তার মানে কি ভীতি দেখানো না। তারপর আবার এরকম হয় পারফরমেন্স যদি আপ টু দ্য মার্ক না হয় থ্রুআউট দ্য হোল ইয়ার জব কিন্তু চলে যাবে। তাকে ভয়ভীতি দেখিয়ে কাজের জন্য মোটিভেট করা হচ্ছে। এই টাইপের লিডারও কিন্তু বা পাওয়ারও কিন্তু থাকে। লেজিটিমেট পাওয়ার, টাইটেলস অ্যান্ড পজিশনস অফ অথরিটি। এই জিনিসটা কি বলেছে, প্রত্যেকটা স্টেক হোল্ডার বা অর্গানাইজেশনে কাজ করছে একজন পজিশন হোল্ড করে থাকে না, ওই পজিশনটার কারণে সে যেই পাওয়ারগুলো অটোমেটিক্যালি পায় সেটাকে বলা হয় লেজিটিমেট পাওয়ার। যেমন আমি যদি আমার এক্সাম্পল দিই, আমি এই ইউনিভার্সিটির লেকচারার পজিশনটা হোল্ড করছি, এটার কারণে বাই ডিফল্ট অর্গানাইজেশন আমাকে যেই স্টুডেন্টদের আমি ক্লাস দিব তাদের সব রেসপন্সিবিলিটি আমাকে দিয়ে দিয়েছে না, আপনাদেরকে ক্লাস লেকচার্স দেওয়ার, আপনাদের কোর্স আউটলাইন কী হবে, আপনাদের কোয়েশ্চেন মেক করা, আপনাদের অ্যান্সার স্ক্রিপ্ট ইভালুয়েশন করা, আপনাদের মার্কিং করা, এভরিথিং আমার অথরিটি না, আমার একটু রেসপন্সিবিলিটিও। একটা জিনিস মাথায় রাখবেন, অথরিটির সাথে অটোমেটিক্যালি রেসপন্সিবিলিটি চলে আসে। আপনাকে যখনই কোনো একটা পজিশনের অথরিটি দেওয়া হবে তখনই সেটার সাথে ওই পজিশনের সাথে রিলেটেড কানেক্টেড যত রেসপন্সিবিলিটি আছে সব চলে আসবে। সো লেজিটিমেট পাওয়ার, টাইটেল, জব টাইটেল এবং যে পজিশনটা হোল্ড করা হচ্ছে সেটার কারণে চলে আসে, অথরিটি চলে আসে। ওকে, এক্সপার্ট পাওয়ার, নলেজ বেসড। অর্গানাইজেশনে মাঝে মাঝে এরকম দেখবেন এমন কিছু এক্সপেরিয়েন্সড বা নলেজেবল পার্সন থাকে যাদেরকে আলাদা করে কিছু পাওয়ার দেওয়া হয়। ঠিক আছে, এরকম প্রত্যেকটা অর্গানাইজেশনে থাকে। ধরেন একজন পার্সনের, একজন এমপ্লয়ি এমন একটা নলেজ আছে বা এক্সপেরিয়েন্স আছে যেটা অন্য কারো নেই, তখন ওই নলেজটার জন্য তাকে কিন্তু স্পেশাল কিছু পাওয়ার দেওয়া হয়। যে সেক্টর রিলেটেড তার নলেজটা আছে ওই সেক্টরের ফুল অথরিটি কিন্তু তার হাতে দিয়ে দেওয়া হয়। এক্সপার্ট মানে দক্ষ, দক্ষতার জন্য মানুষ যে পাওয়ারটা পায় সেটাকে বলা হয় এক্সপার্ট পাওয়ার। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ রেফারেন্ট পাওয়ার। এটি একটু দেখেন, এক্সিস্ট when goals or objectives are similar। এই টাইপের যে পাওয়ারগুলো তখন মানে এরকমভাবে চলে আসে যখন কি দুইটা গ্রুপ বা দুইটা ইন্ডিভিজুয়াল পার্সনের গোলস এবং অবজেক্টিভগুলো কি হয়, সিমিলার হয়। এটা কিরকম হয় বলি, আমার গোলের সাথে আপনার গোল মিলছে, তখন আমি আপনাকে এরকম পাওয়ার দিতে পারি, আচ্ছা ঠিক আছে আমাদের গোল যেহেতু সিমিলার, আমরা সেম ওয়েতে সেম ডিরেকশনে কাজ করি, ইউ হ্যাভ দ্য ফুল রাইট টু টেক এনি কাইন্ড অফ ডিসিশন। দিয়ে দাও, আপনি যেভাবে ডিসিশন নেবেন সেটার উপর বেস করে আমি কাজ করবো। এরকম হয় ধরেন দুজন পার্সনের মধ্যে একজন খুব বিজি, সে কাজটা প্রপারলি করতে পারছে না, ইন দ্যাট কেস তার সিমিলার গোল অবজেক্টিভ অন্য আরেকজন এমপ্লয়ের সাথে মিলে যাচ্ছে, তখন তাকে বলে দেওয়া হয় আচ্ছা আপনি তাহলে এই কাজগুলো সম্পর্কে যার যার ডিসিশন আছে আপনি নেন, কোনো সমস্যা নেই। আবার অনেক সময় রেফারেন্ট পাওয়ার কিন্তু একটা গ্রুপের মধ্যেও হয়, যে একটা গ্রুপে সবগুলো এমপ্লয়েজ, যে এমপ্লয়েজগুলো একটা গ্রুপে কাজ করছে তাদের অবশ্যই গোলস ওই গ্রুপের গোল এবং অবজেক্টিভ সেম হবে, তখন গ্রুপের বাকি মেম্বার্সরা মিলে একজনের পাওয়ারটা রেফারেন্স করে দেয় যে এই গ্রুপ রিলেটেড বা এই অবজেক্ট রিলেটেড যা যা ডিসিশনস আছে আপনি সেটা নিতে পারেন। এটাকে বলা হয় কি রেফারেন্ট পাওয়ার। সো এই 1 2 3 4 5 এই 5 টাইপের পাওয়ারগুলো মেইনলি অর্গানাইজেশন মেনটেন করা হয় এবং একজন লিডারের মধ্যে কিন্তু এই 5 ধরনের পাওয়ারই অ্যাট এ টাইম থাকতে পারে। ওকে, আমরা পরের স্লাইডে যাচ্ছি। মোটিভেশন, এটা তো আমরা মোটামুটি জানি, এমপ্লয় মোটিভেশন। ঠিক আছে, তার মানে কি কাজের জন্য আগ্রহী করে তোলা। এই মোটিভেশনটা কিন্তু মোটিভেশন ওয়ার্ডটা পজিটিভ, বাট সামটাইমস কাজের জন্য মোটিভেট মানে প্রণোদনা দেওয়া, প্রেরণা। মোটিভেশনের ওয়ার্ড হচ্ছে বাংলা ওয়ার্ডটা হচ্ছে প্রেরণা দেওয়া। অনেক সময় কিন্তু নেগেটিভ ওয়েতেও দেওয়া হয়, পানিশমেন্ট দিবে, এটাও কি কাজ করার জন্য এখন মোটিভেট করবে না, এটা হচ্ছে নেগেটিভ মোটিভেশন। আমরা একটু পড়ি, a force within the individual that focuses behavior toward achieving a goal। মোটিভেশনটা প্রত্যেকটা এমপ্লয়ের ভিতরে একটা ফোর্স হিসেবে কাজ করে, একটা ধাক্কা, পুশ করা। আমরা মাঝে মাঝে এরকম হয় না ঝিমিয়ে যাই,
তখনই কি হয়তো পজিটিভ ওয়েতে বা নেগেটিভ ওয়েতে আমাদেরকে মোটিভেট করা হয়, তার মানে কি একটা ফোর্স দেওয়া হয়, একটা পুশ করা হয়, যাতে তারা কি করে নিজেদের গোল অ্যাচিভ করার দিকে ঝুঁকতে পারে, তারা যেন ওদিকে এবং তারা ওই টাইপের বিহেভিয়ারে যেন ফোকাস করে। আমি এটাকে নর্মালি কি বলে থাকি, মোটিভেশন বলে থাকি। An individual's hierarchy of needs may influence motivation and ethical behavior. Hierarchy of needs, আপনারা মাসলো নিড হায়ারার্কি পড়েছিলেন যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে ছিলেন? ওই যে 5টা যে ধাপ ছিল, চাহিদা সোপান তত্ত্ব, হ্যাঁ, ব্যবস্থাপনায় ছিল। তো প্রত্যেকটা মানুষের মানে বেসিক নিড, আমি একটু বলি আপনাদেরকে আগে বিষয়টি কিছু সেটা একটু বোঝায়। হায়ারার্কি অফ নিডস বলতে কি বোঝাচ্ছে, একটা পিরামিডের মধ্যে থাকে। প্রথম একদম পুরো বেসে থাকে, একদম নিচে থাকে বেসিক যে নিড, যে আমাদের বাঁচতে হলে খাবার লাগবে, আমাদের বাঁচতে হলে চিকিৎসা লাগবে, আমাদের একটা বাসস্থান লাগবে, শিক্ষা লাগবে, এগুলো আমাদের বেসিক নিডটা। এই নিডটা একদম বটমে থাকে। এরপরে থাকে হচ্ছে সোশ্যাল নিড। সোশ্যাল নিড আমরা যখন আমাদের বেসিক নিডটা ফুলফিল হয়ে যায় না, তখন আমরা চাই যে আমাদের সাথে কেউ মিশুক, আমাদের ফ্রেন্ডস থাকুক, আমাদের একটা সার্কেল থাকবে যাদের সাথে আমরা কি করতে পারবো, নিজের ইমোশন সোশ্যাল নিড পরে এর সেকেন্ড পর্যায়ে আসবে সিকিউরিটি। প্রথমে যখন বেসিক নিড ফুলফিল হবে, এরপর আমরা কি চাই, সবকিছু নিরাপত্তা চাই না, আমাদের জীবনের নিরাপত্তা চাই, আমরা যে চাকরিটা করছি সেই চাকরির নিরাপত্তা চাই, ঠিক আছে? এটা সেকেন্ড লেভেলে। যখন এই নিডটা মানুষের ফুলফিল হয়ে যায়, থার্ড পর্যায়ে এসে মানুষ চিন্তা করে যে আমার সোশ্যাল নিডগুলো ফুলফিল করতে হবে, আমার একটা সার্কেল থাকবে, আমার এমপ্লয় অর্গানাইজেশনে যারা আমরা একসাথে কাজ করছি তাদের সাথে খুব ভালো সম্পর্ক থাকবে। এটা হচ্ছে থার্ড নাম্বার। ফোর্থ নাম্বারে যেটা সেটা হচ্ছে স্টিম নিড, ESTEEM। তার মানে হচ্ছে অন্যরা আমাকে কি করবে, আমাকে বলতে যাচ্ছে আপনার এই কাজটা খুব ভালো, মানে প্রশংসা পাওয়া, অন্যের কাছ থেকে প্রায়োরিটাইজ পাওয়া, ঠিক আছে? স্টিম নিড তার মানে সম্মান দিবে, আমার কাজের জন্য, আমার পজিশনের জন্য অন্য মানুষ আমাকে কি করবে, সম্মান দিবে, এটাকে বলে স্টিম নিড। আর একদম লাস্ট পর্যায়ে যেটা মানে একদম হাই লেভেলে, সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এই ক্ষেত্রে কি হয়, সবার কাছ থেকে সবকিছু পেয়েছি, বাট নিজের মনের ভিতর থেকে এরকম একটা বিষয় আসে না যে আমি আমার লাইফে সবকিছু অ্যাকচুয়ালি করতে পেরেছি, আই অ্যাচিভড এভরিথিং। যখন নিজের মাঝে এই ফিলটা আসে যে আই হ্যাভ এভরিথিং, খুবই স্যাটিসফ্যাকশনে চলে আসে ওই লেভেলটাতে, তার মানে কি একদম হাইস্ট লেভেলের যে নিডটা সেটাও ফুলফিল হয়ে যায়। কোন পর্যায়ে গেলে মানুষের হাইস্ট লেভেলের নিডটা ফুলফিল হয়? আমরা মানুষরা কি এরকম কখনো হই যে সব কিছুতে স্যাটিসফাইড? আমাদের সবসময় এরকম দেখা যায় যে একটা লেভেলে নিড ফুলফিল হলে অন্য আরেকটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। সো সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডটা ফুলফিল হয়, ইটস টু টাফ, ঠিক আছে? সো এইখানে এই বিষয়টা বলেছে যে যখন মানুষের এই হায়ারার্কি অফ নিডটা মানে ফুলফিল হবে বা হচ্ছে না, এই টাইপের বিষয়গুলো কিন্তু তাদের যে কাজ করার প্রতি মোটিভেশন এবং তাদের ইথিক্যাল বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করে। আপনি যখন দেখবেন আপনার একটা চাকরির সিকিউরিটি নেই, তখন কি আপনি পারবেন মোটিভেটেড হয়ে ভালো পারফরমেন্স দেওয়ার? কখনই পারবেন না। আপনার কাজকে কিন্তু নেগেটিভভাবে ইনফ্লুয়েন্স করবে, যে কোনোভাবেই হোক না কেন, ঠিক আছে? নিডস অর গোলস মে চেঞ্জ ওভার টাইম, এটা তো আমরা জানি। আমাদের প্রয়োজন এবং আমাদের যে গোল, আমাদের টার্গেট, এটা টাইম টু টাইম কি হতে পারে, চেঞ্জ হতে পারে, কারণ আমরা জানি মানুষ পরিবর্তনশীল। অর্গানাইজেশনাল স্ট্রাকচার অ্যান্ড বিজনেস এথিক্স, এটা আমরা একটু দেখবো। ওয়ার্ডগুলোর সাথে আপনারা মানে আই হোপ আপনারা পরিচিত। সেন্ট্রালাইজড অর্গানাইজেশন আর ডিসেন্ট্রালাইজড অর্গানাইজেশন, আপনারা কি কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ করেছিলেন? এই ওয়ার্ডটা কেন্দ্রীয়করণ না, এটাকে বলা হয় কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ। হেনরি ফিওরের 14টা প্রিন্সিপাল, 14টা নীতি হেনরি ফিওরের আছে, তার মাঝে একটা ছিল কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণটা হচ্ছে পুরো ফুল অর্গানাইজেশনের ডিসিশন সেন্টার পয়েন্ট থেকে আসবে, এবং যেই সেন্টার পয়েন্ট তার মানে কি একদম অথরিটি যারা থাকবে, যারা ওনার থাকবে, সেই সেন্টার পয়েন্ট থেকে ডিসিশন আসবে এবং সবাই সেটা মানতে বাধ্য। সেন্টার পয়েন্ট থেকে ডিসিশন আসবে এবং সেটা পুরো অর্গানাইজেশনে ছড়িয়ে যাবে এবং ওই ডিসিশন অনুযায়ী পুরো অর্গানাইজেশন কি করবে, কাজ করবে। বাট ডিসেন্ট্রালাইজড বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে ডিসিশন মেকিং পাওয়ারটা ছড়িয়ে দেওয়া,
একটা সেন্টার পয়েন্টের সাথে থাকবে না। প্রত্যেকে যে যার জায়গা হোল্ড করছে সেই অনুযায়ী ডিসিশন মেক করার রাইট তার থাকবে। তার মানে কি চারপাশ থেকে ডিসিশন সেন্টারে আসবে, একটার অপোজিট, সেন্টার থেকে চারপাশে যাবে আর ওটা হচ্ছে চারপাশ থেকে সেন্টারে আসবে। এবং প্রত্যেকে নিজের জায়গা থেকে ডিসিশন মেক করতে পারবে, কারো কিন্তু পরের ধাপের যে তার সিনিয়র আছে তার জন্য বসে থাকতে হবে। এবং এক একটা অর্গানাইজেশনে এক টাইপের কালচার মেনটেন করা হয়, আবার কোনো কোনো অর্গানাইজেশনে দুই টাইপের কালচারই মেনটেন করা হয়, কারণ দুইটার কোনোটাই কিন্তু 100% রাইট না। ঠিক আছে, সেন্ট্রালাইজড ডিসিশন মেকিং ভালো, কিন্তু মাঝে মাঝে এরকমও হয় যে যারা কাজ করছে অ্যাকচুয়ালি তারা ভালো বুঝে যে কোন ওয়েতে কাজ করলে বিষয়টা ভালো হয়, যেটা সেন্টারে বসে হায়ার অথরিটি কিন্তু ফিল করতে পারে না। এই ক্ষেত্রে কি করতে হয়, এমপ্লয়ীদেরকে যারা কাজটা করছে তাদের ডিসিশনের উপর ভরসা করতে হয়। আবার পুরোপুরি যদি তাদের ডিসিশনে ভরসা করা হয় তারা কিন্তু হাতছাড়া হয়ে যাবে, কন্ট্রোলের বাইরে চলে যাবে। এই জন্য কি করা উচিত, সেন্ট্রালাইজেশন এবং ডিসেন্ট্রালাইজেশন দুইটার একটা কম্বিনেশন রাখা উচিত, যাতে পুরোপুরি হাতছাড়াও হয়ে না যায়, আবার যাতে এমপ্লয়িজরা যারা কাজ করছে ইমপ্লিমেন্ট করছে ডিসিশন তারা যেন কমফোর্ট ওয়েতে নিজেদের কাজটা করতে পারে। আচ্ছা, গ্রুপস ইন কর্পোরেট স্ট্রাকচার, এটা আমরা একটু দেখি। নর্মালি আমরা জানি গ্রুপস দুই ধরনের হয়, ফর্মাল গ্রুপ, ইনফর্মাল গ্রুপ। আমি একটু আগে যে এক্সাম্পলগুলো দিলাম, ফর্মাল গ্রুপ বলতে অর্গানাইজেশনের বিভিন্ন টাস্ক মেনটেন করার জন্য যে একটা গ্রুপ করে দেওয়া হয়। ফর এক্সাম্পল মার্কেটিং ডিপার্টমেন্টের বিভিন্ন সেলসের জন্য একটা গ্রুপ করে দেওয়া হয়, ব্র্যান্ডিং এর জন্য একটা গ্রুপ করে দেওয়া হয়। এগুলো হচ্ছে কি অর্গানাইজেশন দ্বারা বিল্ড আপ গ্রুপ। ফর্মাল গ্রুপ বলতেই বোঝাচ্ছে অর্গানাইজেশন গোল অ্যাচিভ করার জন্য যে গ্রুপগুলো বানিয়ে দেয় সেগুলোকে বলা হয় ফর্মাল গ্রুপ। আর ইনফর্মাল গ্রুপ কখনো অর্গানাইজেশন মেক করে দেয়, এগুলো বিভিন্ন এমপ্লয়িজরা একসাথে কাজ করতে করতে তাদের মাঝে কি হয়ে যায়, বিভিন্ন ইনফর্মাল গ্রুপ তৈরি হয়ে যায়। আপনারাও কিন্তু দেখবেন যে আপনাদের সবার সাথে কিন্তু ভালো মানে মেনটেন করছেন, ঠিক আছে, বাট এক দুজনের সাথে আপনাদের একটা গ্রুপ হয়ে যায়, আপনাদের মাঝে আপনাদের বন্ডিংটা কিন্তু খুব স্ট্রং থাকে। সো অর্গানাইজেশন যে গ্রুপগুলো মেক করে দেবে সেগুলোকে আমরা বলবো ফর্মাল গ্রুপ, এবং অর্গানাইজেশন মেক করা ছাড়া আদার্স যে গ্রুপগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হয় সেটাকে আমরা বলবো ইনফর্মাল গ্রুপ। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট টপিক। আমরা একটু দেখি, ক্যান পিপল কন্ট্রোল দেয়ার ওন অ্যাকশনস উইদিন আ কর্পোরেট কালচার। কোয়েশ্চেন ছিল যে কর্পোরেট কালচারে প্রত্যেকটা মানুষ নিজের ওন যে অ্যাকশনসগুলো, কাজগুলো, সেগুলো কন্ট্রোল করতে পারে কিনা, নিয়ন্ত্রণ করতে পারে কিনা। Organizational ethical decisions often made by committees and formal and informal group. অর্গানাইজেশনের ইথিক্যাল যে ডিসিশনগুলো সেটা কি বলা হয়েছে, বিভিন্ন কমিটি দ্বারা মাঝে মাঝে ডিসাইড করা হয়, আবার মাঝে মাঝে বিভিন্ন ফর্মাল এবং ইনফর্মাল গ্রুপ দ্বারা কি করা হয়, মেক করা হয়। Many decisions are beyond the influence of individuals. অনেক সময় এরকম হয় যে অনেক ডিসিশন এরকম হয়ে যায় যেটা ইন্ডিভিজুয়াল পার্সনের ইনফ্লুয়েন্সের বাইরে চলেছে, যে এখানে কি করতে পারবেন ইন্ডিভিজুয়াল পার্সন সেটাতে প্রভাব বিস্তার করতে পারবে না, যেহেতু সেটা কমিটি ডিসিশন। Individuals entering the business will need several years of experience to understand how to resolve ethical issues. এখানে বলা হয়েছে যারা বিজনেসে এন্টার করছে, বিজনেসে মাত্র ঢুকছে, তাদের অনেক বছরের এক্সপেরিয়েন্স দরকার এটা বোঝার জন্য যে ইথিক্যাল ইস্যুসগুলো কীভাবে সলভ করতে হবে। তার মানে কি, আমরা যে এই যে কোয়েশ্চেনটা করলাম যে কর্পোরেট কালচারে প্রত্যেকটা মানুষ নিজের অ্যাকশনসগুলো কন্ট্রোল করতে পারে কিনা, সেটা কিসের উপর ডিপেন্ড করে, ওভার এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে। আপনি মাত্র একটা অর্গানাইজেশনে ঢুকেছেন, আপনি ঢুকলেই কিন্তু নিজের অ্যাকশনগুলো কন্ট্রোল করতে পারবেন না এবং সবার উপর প্রভাব বিস্তার করতে পারবেন না। আপনার যখন সময় যাবে 2 বছর, 4 বছর, 5 বছর, তখন আপনি সবাই নার্ভটা বুঝে যাবেন যে কে কোন ওয়েতে বিহেভ করে। তখন আপনারা এটাও বুঝবেন যে ইথিক্যাল কোন ওয়েতে ডিসিশনটা নিলে যে কোনো একটা প্রবলেম সলভ করা যায়, রিজলভ করা যায়। ঠিক আছে, সো অ্যাকশনস ইমিডিয়েট কখনো সম্ভব না, ইট টেকস সাম টাইম টু কন্ট্রোল দ্য অ্যাকশনস উইদিন দ্য অর্গানাইজেশন। ওকে, এখন পর্যন্ত যতগুলো টপিক বললাম এই চ্যাপ্টারে, দিস ইজ দ্য লাস্ট স্লাইড। কোনো পয়েন্টে কি কোনো সমস্যা আছে? এটা অ্যাকশনটা একটা
অ্যাকশনগুলো কন্ট্রোল করতে পারে কিনা, মানে নিজে কি করবে সেটা নিজেই ডিসাইড করতে পারে কিনা। এটা টাইমের উপর ডিপেন্ড করে। আপনি একটা অর্গানাইজেশনে গেলেন, শুরুতে গিয়ে কি আপনি আপনার অথরিটি দেখাতে পারবেন? পারবেন না। আপনি ডিসিশন নিতে পারবেন না। আপনার বুঝতে হবে আগে যে আপনার সামনে যে মানুষটা যার সাথে আপনি ডিল করছেন সে কোন ওয়েতে থিঙ্ক করে, এবং আপনার যখন কিছু ইয়ার্সের এক্সপিরিয়েন্স হয়ে যাবে, সবার সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে, তখন আপনি পারবেন বুঝতে যে ইথিক্যাল ইস্যুসগুলো আপনি কীভাবে সলভ করবেন।